ভোরের সংবাদপত্র খুললেই প্রতিদিন চোখে পড়ে নতুন নতুন ট্র্যাজেডির খবর। কখনো নির্মমভাবে ধর্ষণ, কখনো ভয়াবহ খুন, আবার কখনো দুর্ধর্ষ ডাকাতি। প্রতিটা দিন অপরাধের মধ্য দিয়ে শুরু হলেও সব ঘটনা শুধুমাত্র অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কিছু ঘটনা হয়ে দাঁড়ায় সমাজের আয়না। এবার সেই আয়না উন্মোচন করেছে নারী পাচার নামক এক ভয়াবহ অন্ধকারকে, যে অন্ধকারে পণ্যের মতো বেচা হয় শত শত মেয়েকে। এসবের পেছনে রয়েছে এমন এক নেটওয়ার্ক যা অল্প বয়সী মেয়েদেরকে সীমান্ত পার করে ঠেলে দেয় অমানবিক জীবনের দিকে। এই চক্রের আসল টার্গেট অল্প বয়সী কিশোরী হলেও এই ভয়াবহতা থেকে রেহাই পায়নি নিষ্পাপ শিশুও। এমনই এক নির্যাতিত মুমূর্ষু শিশুর কেস তদন্ত করতে গিয়ে দিল্লি পুলিশের এক কর্তব্যপরায়ণ দল সন্ধান পায় এই অন্ধকার জগতের আসল সম্রাজ্ঞীর। কিন্তু যার আঙুলের ইশারায় চলে অন্ধকার জগৎ, তাকে কি ধরা এতটাই সহজ? দিল্লি পুলিশ কি পারবে শেষ পর্যন্ত সেই সম্রাজ্ঞীকে ধরতে? উদ্ধার করতে পারবে অন্ধকারে হারিয়ে যাওয়া সেই নিরীহ কিশোরীদেরকে? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ দিল্লি ক্রাইম সিজন 3 এর কথা। এটা কেবল একটা অপরাধের গল্প নয়, এটা হলো সামাজিক অবক্ষয়ের সেই গল্প যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে এক শ্রেণীর অর্থলোভ আরেক শ্রেণীর জীবনকে সস্তা পণ্যে পরিণত করে। আশা করি আজকের গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই একটা গণবিবাহের প্রোগ্রাম দেখানো হয়। বেশ আয়োজনের সাথে ধুমধাম করে হচ্ছে একসাথে অনেকগুলো বিয়ে। অসংখ্য অসহায় মেয়েদের বিয়ের দায়িত্ব নিয়েছে মীনাক্ষী নামের এক নারী। সবাই চুপচাপ বিয়ের পিঁড়িতে বসলেও একটা মেয়ে কান্নাকাটি শুরু করে। কিছুতেই বিয়ে করবে না সে। মিনা তাকে কোনো রকম জোর জবরদস্তি না করে বিজয় নামের একজনকে বলে মেয়েটাকে মণ্ডপের বাইরে নিয়ে যেতে। মিনার অ্যাসিস্ট্যান্ট কুসুম ওই মেয়েটার বদলে অন্য একটা মেয়েকে ঘোমটা টেনে বসিয়ে দেয় মণ্ডপে। কে এই মীনাক্ষী? একসাথে এতগুলো মেয়ের দায়িত্ব নিয়ে সে কি তাদের উপকার করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ানক কোনো ষড়যন্ত্র? রহস্যের জট খুলবে একটু পরেই। আপাতত সিন চলে যায় আসামের একটা ছোট্ট শহরে। এখানে আমরা ডিআইজি ভার্তিকা চতুর্বেদীকে দেখতে পাই। দিল্লি পুলিশের একজন দায়িত্বশীল অফিসার ভার্তিকা। কিন্তু একটা সেন্সিটিভ কেস সলভ করতে গিয়ে কিছু প্রোটোকল ব্রেক করায় ভার্তিকাকে দিল্লি থেকে সোজা আসামের ছোট্ট শহর শিলাচারে ট্রান্সফার করা হয়েছে। নিজের পরিবার, নিজের শহর আর নিজের পুরো পুলিশ টিমকে ছেড়ে ভার্তিকাকে আসতে হয়েছে এই শহরে। বৃষ্টিস্নাত এক সন্ধ্যায় ভার্তিকার কাছে খবর আসে হাইওয়ের দিকে একটা ট্রাকে অবৈধ অস্ত্র পাচার করা হচ্ছে। অস্ত্রবাহী ট্রাক ধরার জন্য ভার্তিকা তার টিমকে নিয়ে উপস্থিত হয় হাইওয়েতে। কিছুক্ষণ অপেক্ষা করতেই এক সন্দেহভাজন ট্রাক সামনে চলে আসে। পুলিশ দেখেই ট্রাকের ভেতর গুলি ছুড়তে শুরু করে। এতে পুলিশ কিছু সময়ের জন্য ডিস্ট্র্যাক্ট হয় আর সেই সুযোগে ট্রাকের ভেতর থেকে 3 জন ব্যক্তি নেমে পালিয়ে যায়। কিন্তু ট্রাক ড্রাইভার পালাতে পারে না। সে পুলিশের কাছে স্যারেন্ডার করে। ড্রাইভারকে অ্যারেস্ট করার পর পুলিশ যখন ট্রাকের ভেতরে চেক করতে যায় তখন সবার চোখ কপালে ওঠে, কারণ ট্রাকের ভেতর কোনো অস্ত্র নয়, বরং অসংখ্য মেয়ে গাদাগাদি করে বসে আছে। এদের সবাইকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ মেয়েগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ওই ট্রাক ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মেয়েগুলোকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় আরও কয়েক জায়গায় ট্রাক থামিয়ে আরও কয়েকজন মেয়েকে উঠিয়ে নেওয়ার প্ল্যানও ছিল। ড্রাইভার আরও জানায় এরকম আরও একটা ট্রাক 2 দিন আগে দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। কিন্তু এসবের পেছনে কারা কাজ করছে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেও কোনো ইনফরমেশন পাওয়া যায় না। পুলিশ উদ্ধারকৃত মেয়েগুলোকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের কাউকে জব দেওয়ার নাম করে তো কাউকে মিথ্যা কথা বলে ফাঁদে ফেলা হয়েছে। শিলাচার থানাতেও ঠিক এমনই একটা কেসের কমপ্লেন এসেছিল কয়েকদিন আগে। কমপ্লেনটা ছিল সোনাম নামের একটা মেয়ের। তার দাদি এসে কমপ্লেন করেছে সোনাম জবের জন্য দিল্লি গেছে। তারপর থেকে সোনামের ফোন বন্ধ। পুলিশ সন্দেহ করছে 2 দিন আগে যে ট্রাক বেরিয়ে গেছে সেই ট্রাকে হয়তো সোনামও আছে। যেহেতু ট্রাক দিল্লিতে গেছে তাই ভার্তিকা তার দিল্লির টিম মেম্বার ইন্সপেক্টর ভূপেন্দ্রকে কল করে এই ব্যাপারটা জানায় এবং ইনফরমেশন বের করতে বলে। এরপর আমরা ভার্তিকার দিল্লি টিমের আরও একজন মেম্বার সাব ইন্সপেক্টর নীতি সিংকে দেখতে পাই। নীতির বাড়িতে একটা পূজা হচ্ছে, আর সেই পূজাতে নীতির হাজব্যান্ড নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে উপস্থিত হয়েছে। আসলে নীতি এবং তার হাজব্যান্ড দেবেন্দ্র ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। নীতি তার জবের প্রতি অনেক বেশি ডেডিকেটেড, তাই পার্সোনাল লাইফে খুব একটা সময় দিতে পারেনি। আর সেখান থেকে শুরু হয়েছিল তাদের সম্পর্কের ভাঙন, যার শেষ পরিণতি ডিভোর্স। যাই হোক, পূজা চলাকালীন সময়ই সাব ইন্সপেক্টর বিমলা নীতিকে কল করে জানায় কেউ একজন 2 থেকে 2.5 বছরের একটা শিশুকে ভয়ানক আহত অবস্থায় হসপিটালে রেখে পালিয়ে গেছে। বাচ্চাটা বর্তমানে আইসিইউতে আছে।
নীতি সাথে সাথেই হসপিটালে পৌঁছে যায়। ডক্টর নীতিকে জানায় বাচ্চাটা ব্রেনে আঘাত পেয়েছে, প্রচুর পরিমাণ ইন্টারনাল ব্লিডিংও হচ্ছে। শুধু তাই নয়, বাচ্চার 2 গালে খুব নৃশংসভাবে কামড় দেওয়া হয়েছে। বাচ্চাটার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। নীতির টিম হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে একটা মেয়ে অটোরিকশায় করে বাচ্চাটাকে নিয়ে এসেছিল। এরপর তড়িঘড়ি করে বাচ্চাটাকে হসপিটালের করিডোরে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ ওই ফুটেজ থেকে মেয়েটার ছবি কালেক্ট করে। এরপর ফুটেজ থেকে অটোরিকশার নাম্বার প্লেট দেখে ওই অটোরিকশাওয়ালাকে খুঁজে বের করে। তারা ওই ড্রাইভারের বাড়িতে গিয়ে মেয়েটার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে। ড্রাইভার জানায় মেয়েটা একটা লজের সামনে থেকে রিকশায় উঠেছিল। পুলিশ তখন ড্রাইভারের কাছ থেকে ওই লজের অ্যাড্রেস নিয়ে নেয়। এরপর আমরা নারী পাচারকারী চক্রের কিছু লোককে দেখতে পাই। এদের মধ্যে একজন হচ্ছে কল্যাণী। সে কয়েকজন মেয়েকে একটা বাড়ির ভেতরে নিয়ে যায়। 2 দিন আগে শিলাচার থেকে যে বাসটা বেরিয়েছে সেই বাসেই এই মেয়েগুলো এসেছে। এদের সবাইকে নিয়ে আসা হয়েছে চাকরির কথা বলে। কল্যাণী মেয়েদেরকে বলে, তোমাদের ট্রেনিং দিয়ে তারপর জব দেওয়া হবে। আর ট্রেনিংয়ের প্রথম ধাপ হচ্ছে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, ফেসে মেকআপ করা, নিজেদেরকে টিপটপ রাখা, এইসব। কিন্তু আসল সত্যিটা ওই সরল সোজা মেয়েগুলো জানতো না। যেহেতু এই মেয়েগুলোকে প্রস্টিটিউশনের জন্য বিক্রি করা হবে, তাই সবার আগে তাদের চেহারা প্রেজেন্টেবল করার তোড়জোড় চলছে। মেয়েগুলো কল্যাণীর আসল উদ্দেশ্য বুঝতে পারে না। জবের আশায় তাদের সব কথা মেনে নেয়। এই পাচারকারী চক্রের আরও একজন সদস্য হচ্ছে রাহুল। খুশি নামের কেউ একজন বারবার মেসেজ করছিল রাহুলকে। তাই রাহুল কল্যাণীর কাছে মিথ্যে বলে ইমার্জেন্সি কাজের বাহানায় খুশির সঙ্গে দেখা করতে চলে যায়। এর কিছুক্ষণ পরেই কল্যাণীর ফোনে একটা কল আসে। কল করেছে মীনাক্ষী। সে জানতে চায় কতজন মেয়ে এসেছে আর বাকি মেয়েরা কবে আসবে। অর্থাৎ এই পুরো চক্রের মূল হোতা হচ্ছে এই মীনা। ভালো কাজের মুখোশের আড়ালে এটাই তার আসল চেহারা। গণবিবাহ তো ছিল শুধু বাহানা, এর পেছনে লুকিয়ে ছিল মীনার নোংরা বিজনেস। সে যাই হোক, কল্যাণী মীনাকে জানায় বাকি মেয়েরা কাল আসবে। তবে সে এখন পর্যন্ত এটা জানে না যে বাকি মেয়েদেরকে পুলিশ উদ্ধার করেছে। অন্যদিকে পুলিশ ড্রাইভারের দেওয়া অ্যাড্রেস ফলো করে ওই লজে চলে যায়। লজের ম্যানেজারকে ছবিটা দেখিয়ে তার ব্যাপারে জানতে চাইলে ম্যানেজার জানায় ওই মেয়েটার নাম খুশি। সে তার হাজবেন্ড রাহুল এবং তাদের সন্তানকে নিয়ে গত 1.5 মাস ধরে ওই লজেই থাকছে। ওরা যে রুমে থাকছে পুলিশ সেটা সার্চ করতে গিয়ে চমকে ওঠে। পুরো ওয়াশরুম যেন রক্তে ভেসে গেছে। শুধু তাই নয়, রুমেও কয়েক জায়গায় রক্তের দাগ, আর পুরো রুম এলোমেলো। রুমের দেওয়ালে খুশি, রাহুল আর তাদের সন্তানের বেশ কিছু ছবি টানানো। ছবিগুলো দেখে মনে হচ্ছিল বেশ হ্যাপি ফ্যামিলি তাদের। কিন্তু পুলিশ এটা উপলব্ধি করতে পারে যে ওই হাসি খুশি ছবিগুলোর বিপরীতেও কোনো এক রক্তাক্ত গল্প লুকিয়ে আছে, যেটা ছবি দেখে বোঝার উপায় নেই। পুলিশ ওই রুম থেকে সমস্ত এভিডেন্স কালেক্ট করে। এরপর পাশের রুমের এক লোককে খুশি আর রাহুলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তখনই রাহুল লজের সামনে চলে আসে। সে এসেছিল খুশির সঙ্গে দেখা করতে, কিন্তু রাস্তায় পুলিশের লোকজনকে দেখে সে এক মুহূর্ত অপেক্ষা না করে পালিয়ে যায়। অন্যদিকে কল্যাণী কিছু মেয়েকে রেডি করে মিনার কাছে পাঠিয়ে দেয়। ওদের মধ্যে থেকে মিনা 3 জনকে সিলেক্ট করে বলে, তোমাদেরকে আমি বিদেশে নিয়ে গিয়ে জব দেব। মেয়েগুলো এখন পর্যন্ত বুঝতে পারেনি যে তাদের সঙ্গে কি হতে চলেছে। মিনার সাথে বিজয় মেয়েগুলোর ফেক পাসপোর্টের ব্যবস্থা করে দেয়। এরপর আমরা ভার্তিকাকে দেখতে পাই। ট্রাকে করে দিল্লি যাওয়া মেয়েগুলোর সন্ধান করতে ভার্তিকা নিজেও পৌঁছে যায় দিল্লিতে। তাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসে তার টিম মেম্বার ভূপেন্দ্র। তারপর আমরা খুশিকে দেখতে পাই। বাচ্চাটাকে হসপিটালে রেখে খুশি একটা পার্কে গিয়ে লুকিয়ে আছে। সেই সময় রাহুলের কল আসে। রাহুল খুশির কাছে তার লোকেশন জানতে চায়। খুশি লোকেশন জানায়। এখানে খুশি প্রচণ্ড গিল্ট ফিল করতে থাকে। খুশি রিয়েলাইজ করতে পেরেছে এভাবে বাচ্চাটাকে রেখে পালিয়ে আসাটা তার উচিত হয়নি। সে কাঁদতে কাঁদতে বলে, আমাদের বাচ্চাটাকে দেখতে যাওয়া উচিত। রাহুল খুশিকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা অবশ্যই যাব। অন্যদিকে ডক্টর বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বাচ্চাটার নাম নূর। নীতি আর তার টিম মেম্বাররা সমস্ত এভিডেন্স দেখে কেসের ব্যাপারে ডিসকাস করেন। দেওয়ালের ছবিগুলো দেখে বোঝা যাচ্ছিল খুশি নূরকে অনেক ভালোবাসে। তাই নীতির ধারণা খুশি নূরকে দেখতে হসপিটালে আবারও আসবে। তাই টিম 2 ভাগে ভাগ হয়ে সাব ইন্সপেক্টর বিমলা এবং জয়রাজ হসপিটালের সামনে পাহারা দেয়, যেন খুশি এলেই তাকে ধরতে পারে। আর বাকিরা বিভিন্ন জায়গায় রাহুলের খোঁজ করতে থাকে। খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে রাহুলের স্বভাব চরিত্র মোটেও ভালো না। সুযোগ পেলেই মেয়েদের সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে সে। এমনকি 12 বছরের একটা মেয়েকেও ছাড় দেয়নি শয়তানটা। এদিকে খুশি হসপিটালে রাহুলের জন্য অপেক্ষা করে যাচ্ছে। কিন্তু রাহুল এসে হসপিটালের ভেতর না গিয়ে খুশিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ সে ভালোভাবেই জানতো পুলিশ হসপিটালেও পাহারা দিচ্ছে। কিন্তু খুশি বাচ্চাটাকে ছেড়ে যেতে রাজি হয় না। এক পর্যায়ে রাহুল জোরপূর্বক খুশিকে গাড়িতে তুলে পালাতে শুরু করে,
কিন্তু তার আগেই নীতি সিসিটিভি ক্যামেরায় তাদেরকে দেখে ফেলে। আর সাথে সাথেই জয়রাজ এবং ভিমলা তাদেরকে ফলো করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর রাহুল গাড়ি থামিয়ে খুশিকে নিয়ে কোথাও লুকিয়ে পড়তে চায়, কিন্তু খুশি কোথাও যায় না। তাই রাহুল খুশিকে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। খুশি চুপচাপ গাড়িতেই বসে থাকে, যার ফলে সে পুলিশের হাতে ধরাও পড়ে যায়। এদিকে ভূপেন এবং ভার্তিকা মুম্বাই ট্রাফিকের একটা সিসিটিভি ফুটেজ খুঁজে পায়, যেখানে দেখা যায় একটা ট্রাক থেকে কিছু মেয়েকে নামিয়ে মিনি বাসে তোলা হচ্ছে। ভার্তিকা বুঝতে পারে এটাই সেই বাস যেটা শিলাচার থেকে এসেছে। সে আরও বেশি চিন্তিত হয় যখন সে সোনাম নামের মেয়েটাকে বাস থেকে নামতে দেখে। এরপর আমরা মিনাকে দেখতে পাই। সে তার বাছাই করা 3জন মেয়েকে নিয়ে থাইল্যান্ড চলে যায়। সেখানে জন নামের একজন ক্লায়েন্টের কাছে চড়া দামে বিক্রি করে দেয় মেয়েগুলোকে। তাদেরকে হ্যান্ডওভার করার আগে মিনা জনের কাছ থেকে পেমেন্ট বুঝে নেয়। জন এবং মিনার মধ্যে ডিল হয় পরবর্তীতে আরও কয়েকজন মেয়েকে জনের কাছে বিক্রি করবে মিনা। তাদের কনভারসেশন শুনে মেয়েগুলো এবার বুঝতে পারে তাদের সাথে খুব বাজে রকমের প্রতারণা হয়েছে। পেমেন্ট বুঝে নিয়ে মিনা যখন চলে যেতে শুরু করে, একটা মেয়ে মিনাকে দিদি দিদি বলে চিৎকার করে ডাকতে থাকে। তার মনে একটু হলেও আশ্বাস ছিল মিনা তাদেরকে এভাবে ফেলে রেখে যাবে না, কিন্তু মিনা একবারও তাদের দিকে ফিরে তাকায় না। এরপর আমরা ভার্তিকা এবং তার মেয়েকে দেখতে পাই। ভার্তিকার মেয়ে চাঁদনির স্বপ্ন একজন সাংবাদিক হবে। বর্তমানে সে তার মায়েরই একটা পুরনো কেস নিয়ে রিসার্চ করছে। চাঁদনি ভার্তিকার মুখেই তার কেসের ব্যাপারে শুনতে চায়, কিন্তু কেসটা এতই ভয়াবহ ছিল যে ভার্তিকার সেসব স্মরণ করতে চাচ্ছিল না। তবে মেয়ের জোরাজুরিতে বাধ্য হয়ে বলতে শুরু করে। কমলা মার্কেটের একটা জায়গায় একটা কোঠা থেকে গভীর রাতে পালিয়ে এসেছিল মেয়েটা। সে নিজেই পুলিশকে টিপ দিয়েছিল ওই কোঠার ব্যাপারে। ভার্তিকা তার টিমকে নিয়ে রেইড করে সেই কোঠায়। ভার্তিকা তখন এসিপি ছিল। ওটাই ছিল তার প্রথম রেইড। সেদিন কোঠার ভেতরে মেয়েগুলোর যে নির্মম দৃশ্য ভার্তিকা দেখেছিল, সেসব মনে পড়লে আজও তার শরীর শিউরে ওঠে। আর এই কারণেই পাচারকারীদের হাত থেকে মেয়েগুলোকে উদ্ধার করা নিয়ে ভার্তিকা এত বেশি সিরিয়াস। সে যে কোনো মূল্যে মেয়েগুলোকে উদ্ধার করতে চায়। অন্যদিকে নীতি খুশিকে ইন্টারোগেশন রুমে জিজ্ঞাসাবাদ করে। সে রাহুলের ব্যাপারে, নূরের ব্যাপারে জানতে চায়, কিন্তু খুশি কারো ব্যাপারেই কোনো ইনফরমেশন দেয় না। এতে নীতি একটু রেগে গিয়ে বলে, আমি তোমার হেল্প করার চেষ্টা করছি, কিন্তু তুমি না বুঝলে কিছুই করার নেই। ইন্টারোগেশন রুম থেকে বের হয়ে নীতি কোর্টে চলে যায়। শেষ পর্যন্ত তার আর তার হাজব্যান্ডের ডিভোর্সটা হয়েই যায়। এই কারণেই কোর্টে উপস্থিত হতে হয়েছিল তাকে। এরপর সে আবারও নিজের অফিসে চলে যায়। সেখানে ভার্তিকার সঙ্গেও দেখা হয়ে যায় নীতির। নীতির অফিস রুমে বাচ্চা মেয়েটার কেসের ইনফরমেশন দেখে ভার্তিকা অনেক ঘাবড়ে যায়। এরপর আমরা মিনা এবং বিজয়কে দেখতে পাই। ওরা একে অপরকে অনেক ভালোবাসে। ওরা যখন একসঙ্গে সময় কাটাচ্ছিল তখনই মিনার ক্লায়েন্ট জনের কল আসে। সে জানায় মিনার পাঠানো 3টা মেয়েকেই তার খুব ভালো লেগেছে। ওদের মতো আরো 40 জন মেয়েকে পাঠাতে বলে জন। মিনা বলে এর থেকেও ভালো মেয়ে দেব, তবে প্রতিটা মেয়ের দাম 15 লাখ করে দিতে হবে। জন তাতেই রাজি হয়ে যায়, তবে সাথে শর্ত জুড়ে দেয় যে 1 সপ্তাহের মধ্যেই ডেলিভারি দিতে হবে। টাকার লোভে মিনাও রাজি হয়ে যায়। অন্যদিকে ভার্তিকা এবং ভূপেন্দ্র ওই মিনি বাসটাকে ট্রেস করার চেষ্টা করে যে বাসে করে মেয়েগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। ওরা বাসের গায়ের লোগো দেখে সেই ট্রান্সপোর্ট এজেন্সির সঙ্গে দেখা করে এবং তাদের কাছে জানতে চায় মিনি বাসটা কার কাছে আছে। এজেন্সির মালিক তখন ড্রাইভারের ইনফরমেশন ভার্তিকাকে দিয়ে দেয়। ছবিটা ছিল রাহুলের। ছবি দেখেই ভার্তিকা চিনতে পারে যে নীতি যে কেস হ্যান্ডেল করছে সেই কেসের পলাতক আসামি এই রাহুল। ভার্তিকা বুঝতে পারে দুটো কেসের মধ্যে কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। তাই ভূপেন্দ্র রাহুলকে খোঁজার জন্য তোড়জোড় শুরু করে দেয়। ওদিকে রাহুল তখন শহর ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সমস্ত নিউজ চ্যানেলে নূরের কেস নিয়ে নিউজ কভার করা হচ্ছিল। সেই সাথে সব জায়গায় পুলিশ খোঁজাখুঁজিও করছিল রাহুলকে। তবে সবার চোখ ফাঁকি দিয়ে শহর ছেড়ে পালাতে সফল হয় রাহুল। এদিকে ভার্তিকা নীতিকে ডেকে কেসের ব্যাপারে জানায় এবং বলে রাহুল নামের ছেলেটা দুটো কেসের সঙ্গেই জড়িত। এরপর আমরা কল্যাণীকে দেখতে পাই। কল্যাণী নতুন মেয়েদেরকে প্রিপেয়ার করে মিনার কাছে নিয়ে যায়, কিন্তু মিনা তাদেরকে বাদ দিয়ে কল্যাণীকে বাকি মেয়েদের কথা জিজ্ঞেস করে যাদের ট্রাক এখনও দিল্লি পৌঁছায়নি। কল্যাণী বলে 2-1 দিনের মধ্যেই ট্রাক পৌঁছে যাবে। সে আরও বলে শিলাচারে একজন নতুন অফিসার ট্রান্সফার হয়েছে যে এইসব কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই মেয়েগুলোকে সময় মতো কল্যাণী আনতে পারছে না। কল্যাণীর মুখে ভার্তিকার নাম শুনেই চিনতে পারে মিনা এবং কল্যাণীকে সাবধান করে দেয় যে ভার্তিকা কোনো সাধারণ পুলিশ অফিসার নয়, সে যেন সবসময় খুব সতর্ক থাকে। এরপর মিনা মেয়েদের সঙ্গে কথা বলে। সে মেয়েগুলোকে নিজের অ্যাসিস্ট্যান্ট কুসুমের হাতে তুলে দেয় যেন কুসুম তাদের ক্লায়েন্টের জন্য প্রেজেন্ট করতে পারে। এদিকে ভার্তিকা যখন জানতে পারে খুশি মুখ খুলছে না, সে নিজেই খুশির সঙ্গে কথা বলতে চলে যায়। ভার্তিকা খুশিকে জিজ্ঞেস করে বাচ্চাটার আসল মা কে। খুশির বয়স অনেক কম।
এটা দেখেই ভার্তিকা বুঝে যায় নূর খুশির আসল সন্তান হতে পারে না। কিন্তু খুশি বলে আমি নূরের মা। ভার্তিকা বিশ্বাস করে না। সে খুশিকে ভয় দেখিয়ে বলে নূরকে বাঁচাতে হলে ওর আসল মাকে খুঁজে বের করতে হবে। তখন খুশি স্বীকার করে নেয় নূর তার আসল সন্তান নয়, কল্যাণের জন্য কাজ করা কোনো একটা মেয়ের সন্তান নূর। কল্যাণী রাহুলকে বাচ্চাটা এনে দিয়েছিল, হয়তো মেরে ফেলার জন্য, কিন্তু খুশি বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে নিজের সন্তানের মতো করে লালন পালন করেছে। ভার্তিকা জানতে চায় কল্যাণীকে। খুশি জানায় কল্যাণী একজন দালাল, মেয়ে বিক্রি করার কাজ করে সে। যেই গাড়িতে ওই সমস্ত মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় রাহুল সেটারই ড্রাইভার। খুশিকেও কল্যাণী কোথাও বিক্রি করে দিত, কিন্তু তার আগেই রাহুল তার প্রেমে পড়ে যায় এবং সেই খুশিকে কল্যাণীর কাছ থেকে উদ্ধার করে। এরপর সে খুশিকে বিয়ে করেছে, নতুন একটা জীবন দিয়েছে, নতুন করে সম্মান দিয়েছে। খুশি অনবরত রাহুলের প্রশংসাই করে যাচ্ছিল। যেসব শুনে ভার্তিকা বলে তুমি অনেক বড় ভুল ধারণার মধ্যে আছো। যে লোকটা একটা ছোট্ট বাচ্চার এই অবস্থা করতে পারে সে মোটেও ভালো মানুষ নয়। তখন খুশি বলে ওঠে রাহুল নূরের সাথে কিছুই করেনি, নূরের এই অবস্থা আমি করেছি। ভার্তিকা জানতে চায় কেন এমনটা করেছে। তখন খুশি জানায় নূর সারা দিন রাত শুধু কাঁদতেই থাকে। খুশি আর সেটা সহ্য করতে পারছিল না। কাঁদতে কাঁদতে একবার নূর খুশির হাতে খুব জোরে কামড়ে দিয়েছিল। তখন রেগে গিয়ে খুশিও তার দুই গালে জোরে কামড় বসিয়ে দিয়েছে। সেখান থেকে যখন ব্লাড বেরোতে শুরু করে তখন খুশি সেটা পরিষ্কার করার জন্য নূরকে ওয়াশরুমে নিয়ে যায়। বাচ্চাটাকে কমোডের উপর বসিয়ে রেখে খুশি টাওয়েল আনতে গিয়েছিল, আর ঠিক সেই সময় নূর নিচে পড়ে যায় এবং তার মাথায় খুব বাজেভাবে আঘাত পায়। সবকিছু শুনে শিউরে ওঠে ভার্তিকা। এরপর সে খুশির কাছে কল্যাণীর বাড়ির অ্যাড্রেস চায়। অ্যাড্রেসটা নিয়ে নীতি আর তার টিম কল্যাণীর বাড়িতে গিয়ে তাকে অ্যারেস্ট করে। তাদের নেক্সট টার্গেট ছিল রাহুল। রাহুল বর্তমানে আছে তার এক্স গার্লফ্রেন্ড সোফিয়ার বাসায়। পুলিশের হাত থেকে বাঁচার জন্য সোফিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছে সে। সোফিয়ার মন ভোলানোর জন্য রাহুল তার কাছে ক্ষমা চেয়ে বলে তোমাকে ছেড়ে খুশির কাছে গিয়ে আমি অনেক বড় ভুল করেছি। এখন আমি নিজের ভুলটা বুঝতে পারছি, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সবকিছু সেটেল হয়ে গেলে আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু এবার আর সোফিয়া রাহুলের কথায় পা দেয় না। সে নিউজে নূরের ভয়ঙ্কর অবস্থা দেখেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তাদেরকে জানিয়ে দেয় রাহুল তার কাছেই আছে। সময় মতো পুলিশ পৌঁছে যায় সোফিয়ার বাড়িতে। পুলিশ দেখে রাহুল সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ ধরা পড়েই যায়। এরপর রাহুলকে রিমান্ডে নিলে সে বলে আমি তোমার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন পুলিশ খুশি আর নূরের ছবি দেখিয়ে বলে তাহলে এরা কারা। রাহুল এবার একা একাই বলতে শুরু করে আমি কিছু করিনি, ছোট একটা বাচ্চা মেয়েকে আমি কেন মারবো। পুলিশেরও আর বুঝতে বাকি থাকে না আসল কালপ্রিট এই রাহুল। এই সময় অন্য একটা রুমে কল্যাণীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। কল্যাণী বলে আমি একটা এজেন্সি চালাই, আমার এজেন্সি থেকে বাসাবাড়িতে কাজের মেয়ে, রাঁধুনি, হাউসকিপার এদের সার্ভিস দেই। সেটা শুনে ভার্তিকা বলে কিন্তু তোমার প্রতিবেশীরা তো বলল তুমি মেয়েদের নিয়ে অনৈতিক ব্যবসা করো। তখন কল্যাণী বলে ওরা আমাকে হিংসে করে মিথ্যে কথা বলে। এরপর নীতি কল্যাণীকে নূরের ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করে বাচ্চাটার আসল মা কে। কল্যাণী বলে ওঠে আমি কি জানি। সে কোনোভাবেই স্বীকার করে না যে সে নারী পাচার আর প্রস্টিটিউশনের সঙ্গে জড়িত। এতে ভার্তিকা প্রচণ্ড রেগে যায়। অবস্থা বেগতিক দেখে কল্যাণী তখন উকিল হায়ার করতে চায়, কিন্তু উকিলের সঙ্গে কথা বলার নাম করে সে মিনাকে কল করে। মিনা কল্যাণীকে আশ্বস্ত করে যে উকিল হায়ার করে তাকে ছাড়ানোর ব্যবস্থা করবে, সে যেন একদম চিন্তা না করে। খুব দ্রুতই কল্যাণীর কেসটা কোর্টে ওঠে। উকিল কল্যাণীর বেল করানোর অনেক চেষ্টা করে, কিন্তু ভার্তিকা কল্যাণীর বিরুদ্ধে কিছু প্রমাণ কোর্টে প্রেজেন্ট করলে কোর্ট 3 দিনের জন্য কল্যাণীকে পুলিশের কাস্টাডিতে রাখার অর্ডার দেয়। পুলিশ যখন কল্যাণীকে নিয়ে কোর্টরুম থেকে বের হয় তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দুজন অচেনা লোক দ্রুত গতিতে বাইক চালিয়ে এসে কল্যাণীকে গুলি করে দিয়ে পালিয়ে যায়। পুলিশের চোখের সামনেই সাথে সাথে মারা যায় কল্যাণী, কিন্তু পুলিশ কিছুই করতে পারে না। এটা নিয়ে লয়াররা সবাই আন্দোলন করছে। তারা ওই শুটারকে দ্রুত ধরতে বলে, সাথে আরও বলে যতদিন না ওই শুটাররা ধরা পড়ছে আমরা হরতাল চালিয়ে যাব। এদিকে ভার্তিকা ওই সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই 2 জন শুটারকে খোঁজার চেষ্টা করছিল। আইজি পঙ্কজ ভার্তিকাকে কল করে শুটারদের ব্যাপারে জিজ্ঞেস করে। ভার্তিকা বলে সিসিটিভি চেক করা হচ্ছে। কল্যাণীর একজন অ্যাসিস্ট্যান্ট আছে যার নাম রাহুল, সে এখন আমাদের কাস্টাডিতেই আছে। সে বেবি নূর কেসের সঙ্গে যুক্ত, আর কল্যাণী এই দুটো কেসের সঙ্গেই যুক্ত। আইজি ভার্তিকাকে তার সব আপডেট দিতে বলে আর শুটারকে দ্রুত ধরতে বলে। ভার্তিকা এরপর রাহুলের কাছে গিয়ে বলে নূর এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর খুশি পুলিশ কাস্টাডিতে। অ্যাটেম্প টু মার্ডারের জন্য তার জেল হতে পারে। রাহুল তখন বলে ওঠে খুশি কিছুই করেনি। ভার্তিকা বলে কিন্তু খুশি তো বলেছে সেই নূরকে মেরেছে। তখন রাহুল বলে
আমি তাকে বলেছিলাম 14 বছর বয়সে কিভাবে বাচ্চা সামলেবে সে। তখন নীতি বলে, 14 বছরের মেয়েকে বিয়ে করেছো তুমি, এর জন্য তোমার জেল হতে পারে। রাহুল বলে, আমি কেন জেলে যাব? আমি তাকে নোংরা পরিবেশ থেকে বের করেছি, বিয়ে করে তাকে একটা ফ্যামিলি দিয়েছি। তার বাবা তো 10 বছর বয়সেই তাকে বিক্রি করে দিয়েছিল, আর তার চাচা বিয়ে দেওয়ার নাম করে এখানে নিয়ে এসে তার সঙ্গে খারাপ কাজ করত। জেলে পাঠানোর হলে তাদেরকে পাঠান যারা 14 বছরের মেয়েকে দিয়ে বিয়ে বিজনেস করায়। তখন ভার্তিকা বলে, খুশি বলল কল্যাণী নূরকে তোমার কাছে দিয়েছে। রাহুল তখন মিথ্যে বলে দেয় যে সে কল্যাণীকে চেনে না। তখন রাহুলকে কল্যাণীর মৃত্যুর ফুটেজটা দেখানো হয়, আর ভার্তিকা রাহুলকে বলে কোর্টরুম থেকে বেরোনোর সাথে সাথে কল্যাণীকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তাদের পরবর্তী শিকার তুমিও হতে পারো। রাহুল তখন ভয় পেতে শুরু করে। এরপর ভার্তিকা আবার জিজ্ঞেস করে রাহুল কল্যাণীকে চেনে কিনা। রাহুল এবার সেটা স্বীকার করে নেয়। সে বলে, আমি যখন 15 বছরের ছিলাম তখন কল্যাণী আমাকে গ্যারেজ থেকে নিয়ে এসেছিল, তখন থেকে আমি তার সঙ্গে কাজ করছি। ভার্তিকা জিজ্ঞেস করে, কল্যাণী তোমাকে বাচ্চাটা দিয়েছে, কিন্তু সে ওই বাচ্চাটা কোথায় পেয়েছে? তার মায়ের নাম জানো? তার মা কোথায়? রাহুল বলে, কোথায় তা জানি না, কিন্তু বাচ্চাটার মায়ের নাম শবনম বানু ছিল। কল্যাণী তাকে ফার্ম হাউসে ছেড়ে দিয়েছিল। এরপর আমি জানি না সে কোথায় গেছে। ভার্তিকা জিজ্ঞেস করে, কল্যাণীর কাছে যে মেয়েরা আসতো তাদেরকে কোথায় পাঠানো হতো? রাহুল জানায় তাদেরকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হতো। ভার্তিকা জিজ্ঞেস করে, আজাদপুর মান্ডি থেকে মঙ্গলবার কিছু মেয়েকে তুলে নেওয়া হয়েছিল, তারা কোথায়? রাহুল বলে, তাদেরকে হয়তো ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভার্তিকা ক্লায়েন্টের নাম জিজ্ঞেস করলে রাহুল সেটা বলতে পারে না, কারণ তার সেই নামটা জানা ছিল না। ভার্তিকা তখন জিজ্ঞেস করে সে কার জন্য কাজ করত, কিছু তো জানো? রাহুল তখন বড় দিদির কথা বলে, তবে তার আসল নামটা কি সেটা তার জানা ছিল না। ভার্তিকা তখন সব পুলিশকে বলে দেয় যে তারা এক টিম হয়ে এই দুটো কেসের তদন্ত করবে। ভূপেন্দ্র ভার্তিকাকে কল্যাণের কল রেকর্ড দিয়ে বলে, এখানে একটা নাম্বারে বারবার কল করা হয়েছে, নাম্বারটা ম্যারেজ ব্যুরোর নামে রেজিস্টার করা। নীতি বলে, এই ম্যারেজ ব্যুরোর সাথে শবনমের কোনো কানেকশন থাকতে পারে। নীতি এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য রোতাক যায়, আর ভূপেন্দ্র এবং ভার্তিকা যায় সেই শুটারের ব্যাপারে ইনভেস্টিগেট করতে। ভার্তিকা লন্ডন নামের এক লোকের সঙ্গে দেখা করে। লন্ডন ভার্তিকার জন্য গুপ্তচরের কাজ করত। ভার্তিকা লন্ডনকে ওই শুটারের ব্যাপারে খোঁজ চালাতে বলে। লন্ডন তার কাছে 24 ঘন্টার সময় চায়। এরপর আমরা হরিয়ানার রোতাকে কুসুমকে দেখতে পাই, যে কিনা ওই সময় মেয়েগুলোকে মেকআপ করা শেখাচ্ছিল। রাতে নীতি রোতাকে আসে। সেখানে এসআই সিমরান তাকে ওয়েলকাম করে। সিমরান নীতিকে তাদের স্টেশনে নিয়ে যায়। নীতি সেখানকার সব ফাইল চেক করে। সেখানে নীতি কিছু বিয়ের ছবি দেখতে পায়। সে ওই ছবিগুলো নিয়ে তার কোয়ার্টারে চলে আসে। পরদিন দিল্লিতে ভার্তিকা হসপিটালে ছিল। ডক্টর তাকে জানায় যে বাচ্চাটার বাঁচার চান্স অনেক কম। এদিকে এসআই ভিমলা খুশিকে একটা এনজিওতে পাঠায়। বাসে বাকি মেয়েরা খুশিকে মারতে থাকে, কারণ সে নূরকে মেরেছিল। এনজিওতে সবাইকে এক রুমে থাকতে দেওয়া হয়। সেখানে সবাই খুশির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। খুশি তখন তাদেরকে অ্যাভয়েড করার জন্য চুপচাপ ঘুমিয়ে পড়ে। এদিকে রোতাকে নীতি আর সিমরান ওই বিয়ের ছবিগুলো নিয়ে আলোচনা করছিল। নীতি সিমরানকে জিজ্ঞেস করে, তুমি কি এদেরকে চেনো? এদের কেউ হয়তো শবনমকে চেনে। তখন সিমরান বলে, আমি এদের কাউকে চিনি না, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে, সে হয়তো সাহায্য করতে পারে। সিমরান তখন নীতিকে নিয়ে তার সেই ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। লোকটা সেখানে একটা পাকোড়ার দোকান চালায়। তো নীতি তাকে ওই ছবিগুলো দেখায়, কিন্তু ওই দোকানদার ভয় পেয়ে কিছুই বলতে চায় না। সে শুধু বলে, এসব নিয়ে মুখ খুললে প্রাণ যাবে। তবুও নীতির জোড়াজুড়িতে ফাইনালি সে বলে দেয় তারা মেয়ের বিজনেস করে। নীতি তখন জিজ্ঞেস করে, এই বড় দিদিটা কে? দোকানদার কিছুই বলতে চায় না। তখন নীতি তাকে জেলে ঢুকানোর ভয় দেখায়। দোকানদার তখন বাধ্য হয়ে তাদেরকে একটা সাইডে নিয়ে যায়। নীতি আবারও তাকে ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করে সে এখানে কাউকে চেনে কিনা। দোকানদার তখন একটা ছবি দেখিয়ে বলে, এর নাম সুনীল। নীতি আর সিমরান তখন সুনীলের কাছে চলে যায়। এদিকে বিজয় আর বড় দিদি অর্থাৎ মিনা বসেছিল। তারাই প্ল্যান করে কল্যাণীকে মেরেছিল। এমন সময় ওই শুটার বিজয়কে কল করে বলে, পুলিশ আমাদের পেছনে পড়ে আছে। এই কারণে শুটার বিজয়ের কাছে এক্সট্রা 10 লাখ টাকা চায়, আর বিজয় সেটা দিতে রাজি হয়ে যায়। ওই শুটার বিজয়কে টাকা নিয়ে কমলাবাগ হোটেলে আসার কথা বলে। ওদিকে নীতি আর সিমরান সুনীলের কাছে ছবি দেখিয়ে বলে, এই বিয়েটা কে করিয়েছিল? সুনীল তাদেরকে কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যায়। তখন নীতি বাড়ির ছাদে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা ইশারায় তাদেরকে একটা জায়গায় আসতে বলে। নীতি আর সিমরান সেখানে গিয়ে মেয়েটার নাম জিজ্ঞেস করে। মেয়েটা তার নাম বলে জানকি। তখন নীতি বলে, আসল নাম বলো। এরপর মেয়েটা বলে, আমার নাম আরাধনা। নীতি তাকে ওই ছবিগুলো দেখায়। আরাধনা বলে, এটা আমার বিয়ের ছবি। নীতি তখন জিজ্ঞেস করে, বিয়েটা কারা করিয়েছিল?
আরাধনা ছবিতে দুজন মানুষকে দেখিয়ে বলে এরা। নীতি তাদের নাম জিজ্ঞেস করলে আরাধনা বলে একজনের নাম বিজয় আর একজনের নাম কুসুম। নীতি বড় দিদির ব্যাপারে জিজ্ঞেস করলে আরাধনা ছবিতে একটা মহিলাকে দেখিয়ে দেয়, কিন্তু সমস্যা হলো ছবিটা একদমই অস্পষ্ট ছিল, তাই তারা বড় দিদির মুখটা দেখতে পায় না। তখন নীতি বলে আমরা শবনম বানুকে খুঁজছি, শুনেছি তাকেও নাকি রোতাকেই পাঠানো হয়েছে, কল্যাণী তাকে এখানে এনেছিল, তুমি কি তাকে চেনো? আরাধনা বলে আমি কল্যাণী বা শবনম নামের কাউকেই চিনি না। আরাধনা নীতিকে তাদের এই কথোপকথনের ব্যাপারে কাউকে বলতে নিষেধ করে দেয়। নীতি তখন আরাধনাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু আরাধনা বলে আমি এখানেই বাঁচতে শিখে গেছি, আপনারা শুধু এদেরকে ধরুন, এতে যদি ওই মেয়েগুলো বাঁচতে পারে সেটাই অনেক। নীতি আর সিমরান তখন সেখান থেকে চলে যায়। এদিকে লন্ডন ভার্তিকাকে কল করে বলে ওই শুটাররা কমলাবাগ হোটেলে আছে। ভার্তিকা আর ভূপেন্দ্র তখনই কমলাবাগ হোটেলে পৌঁছে যায়। শুটারদের রুমে যাওয়ার পথে তাদের সঙ্গে একটা লোকের ধাক্কা লাগে। লোকটা আর কেউ নয়, বিজয় ছিল। তবে পুলিশকে দেখেও সে খুব শান্তভাবে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ভার্তিকারা ভেতর গিয়ে শুটারদেরকে মৃত অবস্থায় দেখতে পায়। তখনই ভূপেন্দ্র টনক নড়ে, সে চারিদিকে খুনিকে খুঁজতে শুরু করে। এরই মাঝে হঠাৎ সেই খুনি একেবারে ভূপেন্দ্রের সামনে এসে দাঁড়ায়। তার মাথায় গান পয়েন্ট করে তাকে হুমকি দেয়, তুমি পুলিশের লোক বলে তোমাকে ছেড়ে দিচ্ছি, যদি ফলো করো তাহলে পরিণতি ভালো হবে না। এমন আচমকা ঘটনায় ভূপেন এত বেশি শকড হয়ে গিয়েছিল যে সে আর এক পাও নড়তে পারে না। তবে এরপর সে থানায় গিয়ে ওই খুনের স্কেচ বানায়। ভার্তিকা এটা দেখে বলে আরে এই লোকটা খুনি নয়, খুনি তো এইটা, এর নাম বিজয়। নীতি রোতাক থেকে এই ছবি পাঠিয়েছে। এদিকে রাতে বিজয় মিনাকে বলে আমাদের রাতেই মেয়েদেরকে নিয়ে বের হতে হবে, না হলে ভার্তিকা আমাদের ধরে ফেলবে। তখন মিনা বলে কুসুমকে বলতে হবে মেয়েদেরকে রেডি রাখতে, আর জনকে ডেলিভারির জন্য ফোন করতে হবে। মিনা জনকে কল করে, কিন্তু জন তার ফোনটা কেটে দেয়। আমরা তখন দেখি জন একটা মেয়ের লাশকে গুম করছে। এদিকে নীতি আর সিমরান মিনার সেই সো কল্ড ট্রেনিং সেন্টারে গিয়ে মেয়েদেরকে উদ্ধার করে, সেই সাথে কুসুমকেও তারা ধরে ফেলে। নীতি তাকে বড় দিদি, ওই মেয়েগুলো আর শবনম বানুর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কুসুম তাদেরকে কিছুই বলে না, সে তো পুলিশকে ভয়ই পাচ্ছিল না। সিমরান তখন রাগে তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। এরপর জিজ্ঞেস করে শবনমকে কোথায় বিক্রি করেছে। তখন কুসুম জানিয়ে দেয় যে শবনমকে রাজস্থানের ঝুনঝুননগরে পাঠানো হয়েছে। নীতি শবনমের হাজবেন্ডের নাম জিজ্ঞেস করলে কুসুম তেজপাল নামটা বলে। নীতি জিজ্ঞেস করে শবনমকে এখানে কি নামে ডাকা হয়। কুসুম বলে সুনিতা। নীতি কুসুমকে বড় দিদি কোথায় আছে তা জিজ্ঞেস করলে কুসুম বলে সে সব জায়গায় আছে। কুসুমের চোখে কোনো ভয়ই ছিল না। নীতি তখন তাকে অ্যারেস্ট করে সঙ্গে নিয়ে যায়। এরপর সে ভার্তিকাকে ফোন করে জানায় যে শবনমের লোকেশন পাওয়া গেছে, সে ঝুনঝুননগরে আছে আর তাকে তেজপাল নামের একজনের কাছে বিক্রি করা হয়েছে। ভার্তিকাও কাল নীতির সঙ্গে ঝুনঝুননগরে যাবে বলে জানায়। এদিকে বিজয় ওই মেয়েগুলোকে একটা কন্টেনারের মধ্যে করে কোথাও একটা রওনা হয়ে যায়। সে রাজস্থান পৌঁছে মেয়েগুলোকে একটা বাসে তুলে দেয়, তাদের মধ্যে সোনামও ছিল। এদিকে পরদিন রোতাক জেল থেকে কুসুমের জামিন হয়ে যায়। দুজন লোক এসে তাকে সেখান থেকে বের করে নিয়ে যায়। কুসুম পুরো কনফিডেন্সের সাথে জেল থেকে বের হয়, আর যাওয়ার সময় সিমরানকে বলে আমি তো ছাড়া পেয়ে গেছি, এবার কিভাবে বাঁচবে। কুসুম সেখান থেকে বের হয়ে একটা মেইন রোডে যায়। সেখানে একটা গাড়িতে মিনা অপেক্ষা করছিল। কুসুম মিনাকে বলে আমাকে ক্ষমা করে দাও দিদি। তখন মিনা বলে আমি তোর উপর ভরসা করেছিলাম, আর তুই কিনা পুলিশকে বাড়িতে ডেকে এনেছিস। তখন কুসুম বলে দুজন পুলিশ আপনার আর আপনার মেয়েদের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, সাবধানে থাকবেন। তখন মিনা বলে তুই নিজের চিন্তা কর। মিনা কুসুমকে একটা টাকার ব্যাগ দিয়ে সেখান থেকে চলে যায়। সে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। এদিকে ঝুনঝুননগরে নীতি ভার্তিকার জন্য ওয়েট করছিল। ভার্তিকা পৌঁছানোর পর তারা তেজপালের বাড়িতে যায়। সেখানে গিয়ে সুনিতার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তেজপালের ফ্যামিলি জানায় সুনিতা আমাদের ট্রাক্টরে আগুন লাগিয়ে এখান থেকে পালিয়ে গেছে। তেজপাল সুনিতার ব্যাপারে কিছুই বলতে পারে না। গ্রামের লোকেরাও সুনিতাকে খুঁজতে চাচ্ছিল, সেই সাথে তাদের নামে বদনাম ছড়ানো আর এক ট্রাক্টর জ্বালানোর কারণে তাকে শাস্তিও দিতে চাচ্ছিল। এদিকে মিনার ড্রাইভার তাকে জানায় একটা গাড়ি তাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। মিনা পেছনে তাকিয়ে গাড়িটাকে দেখে বেশ চিন্তায় পড়ে যায়। ওদিকে সিমরান রোতাকে একটা সন্দেহজনক নতুন গাড়ির নাম্বার নোট করে এবং একটা লোককে সেটার ব্যাপারে ডিটেলস বের করতে বলে। ভার্তিকা ভূপেন্দ্র আর নীতিকে বলে গ্রামবাসীদের আগে আমাদেরকে সুনিতাকে খুঁজে বের করতে হবে। তখন ভূপেন্দ্র বলে আমি বুঝতে পারছি না, মেয়েটা পালালে তো এমনিতেই পালাতে পারত, কিন্তু সে ট্রাক্টর জ্বালিয়ে পালালো কেন। ভার্তিকা ভূপেন্দ্রকে বলে ঝুনঝুনুর পুলিশদেরকে সব জায়গায় চেকপোস্ট লাগাতে বলো, আর কোনো মহিলাকে দেখলেই তাকে যেন চেক করে। ভার্তিকা রাস্তায় একটা লোককে বসে থাকতে দেখে সেখানে গাড়িটা থামায়। লোকটা বাসের জন্য অপেক্ষা করছিল। ভার্তিকাও সেখানে গাড়ি থেকে নামে।
কিছুক্ষণ পর সেখানে বাস এলে লোকটা উঠে পড়ে, আর তখনই ক্ষেত থেকে একটা মহিলা ছুটে বাসের মধ্যে উঠে পড়ে। ভার্তিকা বিষয়টা নোটিস করে বাসটা থামায়। এরপর চেক করার জন্য বাসে উঠে সুনিতা বলে ডাকতে শুরু করেন, কিন্তু সেখানে সবার মুখ ঢাকা ছিল, আর সুনিতা নামে কেউই কোনো সাড়া দিচ্ছিল না। এরপর ভার্তিকা যখন শবনম বলে ডাক দেয় তখনই শবনম বেরিয়ে আসে। ভার্তিকা বুঝতে পারে এটাই শবনম। সে শবনমকে নিয়ে থানায় চলে আসে। থানায় আনার সাথে সাথেই মিডিয়ার লোকেরা শবনমকে ঘিরে ধরে, তাকে প্রশ্ন করতে থাকে যে এতটুকু বাচ্চাকে সে কিভাবে ছেড়ে দিতে পারে। ভার্তিকা কোনো মতে শবনমকে তাদের মাঝখান থেকে বের করে নিয়ে যায়। এদিকে নীতি সিমরানকে জানিয়ে দেয় যে শবনমকে পাওয়া গেছে। তখন সিমরানও তাকে জানিয়ে দেয় যে কুসুমের জামিন হয়ে গেছে, আর যাওয়ার আগে সে হুমকিও দিয়ে গেছে। থানায় এসে শবনম ভার্তিকাকে বলে, মানুষ বাইরে সব কি বলছে, আমি আমার বাচ্চাদেরকে কেন বিক্রি করব? নীতি শবনমকে জিজ্ঞেস করে, তোমার কয়জন বাচ্চা? শবনম বলে, আমার বাচ্চা 3টা। শবনম তার বাচ্চাদের ছবি বের করে বলে, এটা সানিয়া, এটা সামির, আর সবচেয়ে ছোট বাচ্চা সানা। মূলত নূরের আসল নাম সানা ছিল। ভার্তিকা শবনমকে শুরু থেকে হওয়া সব ঘটনা বলতে বলে। তখন শবনম বলে, আমি বিহারে থাকতাম। 16 বছর বয়সে আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলি। বাবা মাকে না বলে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। ভার্তিকা জিজ্ঞেস করে, দিল্লি কিভাবে এলে? শবনম বলে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছিল। একা বাচ্চা সামলাতে পারছিলাম না। তখন ববি নামের একটা ছেলের সঙ্গে পরিচয় হয়। সে দিল্লিতে থাকতো। সে বলেছিল সে আমাকে ভালোবেসে ফেলেছে, আমার সাথে আমার বাচ্চাদেরও দায়িত্ব নেবে। তার কথা মতো আমি দিল্লিতে চলে এসেছিলাম। কিন্তু দিল্লি আসার পর আর আমি তাকে খুঁজে পাইনি। তার জায়গায় কল্যাণী এসেছিল। সে নিজেকে ববির বোন হিসেবে পরিচয় দিয়ে আমাকে নিয়ে গিয়েছিল। শবনম আরও বলে, কল্যাণীর কথায় আমি সেখানে একটা লোককে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম আমার বাচ্চাগুলোকে আমার সঙ্গে রাখতে পারবো, কিন্তু কল্যাণী বলে আমার বাচ্চাদের সে খেয়াল রাখবে। সে আমার বড় মেয়ে সানিয়াকে তার মেয়ে দীপার কাছে বিক্রি করে দেয়, আর সামিরকে বিক্রি করে দিল্লির এক লোকের কাছে। সে বলেছিল আমার সানার খেয়াল সে নিজেই রাখবে। এরপর কল্যাণী আমাকে বড় দিদির হাতে তুলে দিয়েছে। ভার্তিকা জিজ্ঞেস করে, এই বড় দিদিকে চিনতে পারবে? তার নাম কি? শবনম বলে, তাকে মিনা বলে ডাকতো। ভার্তিকা তার পুরো নাম জিজ্ঞেস করলে শবনম জানায় পুরো নাম তার জানা নেই, শুধুই মিনা নামটাই শুনেছে। সে আরও বলে, আমার বাচ্চার কোনো পরোয়া তার ছিল না। প্রথম কিছুদিন আমার বাচ্চাকে একটা ফার্ম হাউসে রেখেছিল। ভার্তিকা জিজ্ঞেস করে, ফার্ম হাউস কোথায় জানো? শবনম বলে, না, কল্যাণী আমাকে তেজপালের কাছে বিক্রি করে দিয়েছিল। তেজপালের বাড়ির লোকেরা আমাকে গোলাম বানিয়ে রেখেছিল। তেজপাল আমার কাছে ছেলে চেয়েছিল, কিন্তু আমি সত্যিটা তাকে বলতে পারিনি। আসলে মিনা তার বাচ্চাদানি বন্ধ করে দিয়েছিল, যার ফলে সে আর বাচ্চা জন্ম দিতে পারবে না। এটা শুনে তেজপাল অনেক রেগে যায়, কারণ মিনা এই ব্যাপারে তাকে কিছুই জানায়নি। তেজপাল তার সঙ্গে অনেক খারাপ আচরণ করে, যার ফলে শবনম অনেক রেগে গিয়ে ট্রাক্টরে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভার্তিকা তাকে জানায় যে কল্যাণী মারা গেছে। শবনম তখন তার বাচ্চা সানার ব্যাপারে জিজ্ঞেস করে। ভার্তিকা বলে, সানা আমাদের কাছেই আছে, সে হসপিটালে আছে। শবনম তার বাচ্চার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তখন ভার্তিকা শবনমকে হসপিটালে নিয়ে যায়। সানাকে ওই অবস্থায় দেখে শবনম কান্নায় ভেঙে পড়ে। এদিকে ভার্তিকার হাজবেন্ড বিবেক আইজি পঙ্কজের সঙ্গে একটি কনফারেন্সে ছিল। সেখানে ভার্তিকারও যাওয়ার কথা ছিল, কিন্তু ভার্তিকা যায়নি, যার কারণে পঙ্কজ এটা নিয়ে আলোচনা করে, আর বিবেক তাতে একটু অপমানিত হয়। রাতের বেলায় নীতি তার বাড়িতে শিফট হয়। তার এক্স হাজবেন্ড দেবেন্দ্র তাকে এগিয়ে নিয়ে আসে। তখন নীতি তাকে জানায় সে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে চাচ্ছে। সেটা শুনে দেবেন্দ্র বলে, একা এত সব কিভাবে ম্যানেজ করবে? বাচ্চাদের তো অনেক টাইম দিতে হয়। নীতি তখন আর কথা বাড়ায় না। এরপর দেবেন্দ্র ভেতরে গিয়ে দেখে তাদের বেডরুমে নীতি তার জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছে। নীতি দেবেন্দ্রকে সেগুলো সরাতে হেল্প করে। দেবেন্দ্র অনেক ইমোশনাল হয়ে নীতিকে বলে, তুমি অনেক ভালো মা হবে। এরপর সে নীতিকে জড়িয়ে ধরে, আর তারপর সেখান থেকে চলে যায়। এদিকে রাতে বিবেক ভার্তিকার ওপর খুব রেগেছিল, কারণ সে কনফারেন্সে যায়নি। ভার্তিকা বলে, আমার সেখানে থাকা অনেক জরুরি ছিল। বিবেক বলে, তোমার তাদের সঙ্গে দেখা করাটাও প্রয়োজন ছিল যারা তোমাকে সাপোর্ট করে। ভার্তিকা বলে, আমার কাছে সময় অনেক কম। যতদিন যাচ্ছে মেয়েগুলোকে খুঁজে বের করা আরো বেশি কঠিন হয়ে পড়ছে। আমি কি করব? মেয়েদেরকে খুঁজবো নাকি প্রোটোকল সামলাবো? এটা নিয়ে তাদের দুজনের একটু ছোটখাটো তর্ক বিতর্ক হয়ে যায়। পরদিন কুসুম একটা গোডাউনে গিয়ে সেটা পরিষ্কার করে। কিছুক্ষণ পর বিজয় সেখানে মেয়েদেরকে নিয়ে আসে। এদিকে ভার্তিকা এনজিওতে খুশির খবর নিতে যায়। এনজিওর ম্যানেজার বলে, খুশি একা থাকতেই বেশি পছন্দ করে। আপনি দেখা করতে চাইলে আমি তাকে ডেকে দেব। কিন্তু ভার্তিকা বলে, না না, আপনি শুধু তাকে বলে দিয়েন যে নূরের মাকে পাওয়া গেছে। তখনই লন্ডন ভার্তিকাকে মৃদুল খান্না নামের একজন লোকের ইনফরমেশন দেয়। এদিকে রোতাকে ওই লোকটা সিমরানকে কল করে জানায় ওই গাড়ির নাম্বার ডিটেলস পাওয়া গেছে।
লোকটা সিমরানকে শান্তিবিলাস নামের একটা বাড়ির ঠিকানা দেয়। সিমরানও সেই লোকেশনে পৌঁছে যায়। সেখানে একটা লোক দরজা খুললে সিমরান বলে, আমি রোতাক পুলিশ, বাড়িতে মালিক আছে? লোকটা তখন সিমরানকে ভেতরে নিয়ে যায়। বাড়িটা একেবারেই ফাঁকা ছিল। সিমরান সেখানে ঢুকে নীতিকে কল করে, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে নীতি কথাটা শুনতে পায় না। সে নীতিকে আবারও কল করার চেষ্টা করে, কিন্তু তখনই ওই লোকটা পেছন থেকে এসে সিমরানের মুখ চেপে ধরে। এদিকে রাতে ভূপেন্দ্র আর ভার্তিকা লন্ডনের পাঠানো হোটেলের লোকেশনে গিয়ে রিসিপশনে মৃদুল খান্নার ব্যাপারে জিজ্ঞেস করে। সেখান থেকে জানতে পারে মিস্টার খান্না 304 নাম্বার রুমে আছে। রিসিপশনিস্ট মৃদুল খান্নার পাসপোর্টের কপি তাকে দিয়ে দেয়। সেই সাথে এটাও জানায় যে রাত 9টায় তার ডিনারের একটা রিজার্ভেশন আছে। ভূপেন্দ্র তখন মৃদুল খান্নার রুমের চাবিটা নিয়ে তার রুম চেক করতে চলে যায়, আর ভার্তিকা যায় রেস্টুরেন্টে চেক করতে। ভূপেন্দ্র ভেতরে ঢুকে সবগুলো রুম খুব ভালোভাবে চেক করে, কিন্তু সেখানে কাউকেই খুঁজে পায় না সে। এদিকে ভার্তিকা রেস্টুরেন্টে যাওয়া মাত্রই একটা মহিলাকে পড়ে যেতে দেখে। সে ছুটে গিয়ে তাকে সামলায়। মহিলাটা আর কেউ নয় বরং বড় দিদি অর্থাৎ মিনা ছিল। এখানেই প্রথম ভার্তিকা আর মিনা মুখোমুখি হয়। মিনা ভার্তিকাকে জানায় যে তার সুগার ফল করেছে। সেটা শুনে ভার্তিকা দ্রুত তার জন্য জুস আনায়। সে তো এমনিতেও মিনাকে চিনত না, তার ওপর মিনা তার সামনে এত ভালো অ্যাক্টিং করে যে ভার্তিকার মনে বিন্দুমাত্র সন্দেহও আসে না। এরপর মিনা ওয়াশরুমে যাওয়ার অজুহাতে সেখান থেকে চলে যায়, আর সাথে সাথেই ভূপেন্দ্র এসে ভার্তিকাকে জানায় যে সে 304 নাম্বার রুমে কাউকেই খুঁজে পায়নি। তখন ভার্তিকা একজন ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করে মৃদুল খান্নার টেবিল কোনটা। ওয়েটার তখন তাকে সেই টেবিলটাই দেখিয়ে দেয় যেটাতে এইমাত্র মিনা বসেছিল। এটা দেখেই ভার্তিকার টনক নড়ে। সে তৎক্ষণাৎ তার টিমকে অ্যালার্ট করে দিয়ে পুরো হোটেলে মিনাকে খুঁজতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মিনা ইমার্জেন্সি ফায়ার অ্যালার্ম বাজিয়ে সেখানে হুলস্থুল তৈরি করে, আর সেই হুলস্থুলের মধ্য দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে মিনার ছবি কালেক্ট করে সব জায়গায় ছড়িয়ে দেয়, যাতে তাকে দ্রুত খুঁজে বের করা যায়। এদিকে মিনা সেখান থেকে পালানোর সময় তার কাছে জনের কল আসে। জন মিনাকে স্মরণ করিয়ে দেয় যে তার হাতে আর মাত্র 72 ঘন্টা সময় আছে। মিনাও তখন জনকে জানিয়ে দেয় যে তাদের ডেলিভারিতে 10টা মেয়ে শর্ট আছে, তাই সে আপাতত 30 জনকেই পাঠাবে। সেটা শুনে জন একটু আপসেট হয়ে যায়। সে বলে, এটা তো আমাদের ডিল ছিল না। মিনা তাকে কনভিন্স করার অনেক চেষ্টা করে। তাকে অফার দেয় যে এই 30টা মেয়েই অনেক ভালো হবে, আর তাদের মধ্যে যাকে জনের সবচেয়ে বেশি পছন্দ হবে তাকে গিফট হিসেবে জনের কাছে পাঠানো হবে। তবুও জন বিষয়টা মানতে চাচ্ছিল না, তবে সে আর কোনো কথাও বাড়ায় না। এখন এত তাড়াতাড়ি তো আর 10টা মেয়ে জোগাড় করা সম্ভব নয়, কারণ নতুন সাপ্লায়ার খুঁজতে গেলে তাদেরকে ভাইজির আগের টাকাগুলো পরিশোধ করতে হবে। মিনা তখন এই বিষয়টা বিজয়ের সঙ্গে শেয়ার করলে বিজয় বলে, আমাদের কাছে আপাতত যে টাকা আছে সেটাই আমরা ভাইজিকে দিয়ে কিছু সময় চেয়ে নেব, তাহলে অন্তত সে একটা নতুন সাপ্লায়ারের ব্যবস্থা তো করে দেবে। মিনা তখন তার কথা মেনে নেয়। এদিকে পরদিন নীতি রোতাক থানায় ফোন করে সিমরানের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সেখানকার ইন্সপেক্টর তাকে জানায় সিমরান সেদিন অফিসে যায়নি, এমনকি সে তার বাড়িতেও নেই। সেটা শুনে নীতি একটু বিরক্ত হয়ে বলে, আপনারা সিমরানের খোঁজ করেননি? ইন্সপেক্টর বলে, এত চিন্তার কিছু নেই, হয়তো কোনো কাজে আছে, সময় হলে ঠিক চলে আসবে। সেটা শুনে নীতি ফোনটা কেটে দেয়, কিন্তু তার মনে হচ্ছিল সিমরানের এভাবে উধাও হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। তাই সে ভার্তিকাকে বিষয়টা জানায় এবং রোতাক যাওয়ার পারমিশন চায়। ভার্তিকাও তৎক্ষণাৎ তাকে পারমিশন দিয়ে দেয়। এদিকে আমরা সিমরানকে দেখতে পাই, যাকে একদল গুন্ডা অজ্ঞান অবস্থায় ধরে নিয়ে একটা নির্জন বাড়ির ভেতর আটকে রাখে। এরই মাঝে বিমলা এবং জয়রাজ পৌঁছে যায় কল্যাণীর মেয়ে দীপার সঙ্গে দেখা করতে। সেও তার মায়ের বিজনেসে হেল্প করত, কিন্তু পুলিশের সামনে সে সবকিছু অস্বীকার করে। পুলিশ তার কাছে শবনমের ছেলে মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু দীপা জানায় সে এ ব্যাপারে কিছুই জানে না। তখন বিমলা বলে, তোমার মা খুবই ভয়ঙ্কর একটা গ্যাংয়ের সঙ্গে কাজ করত, তাই তাকে মরতে হয়েছে। এখন তুমি যদি সত্যিটা না বলো তাহলে তোমাকেও আমরা বাঁচাতে পারবো না। সেটা শুনে দীপা বেশ ঘাবড়ে যায় এবং পুলিশকে জানিয়ে দেয় যে শবনমের ছেলে মেয়েরা কে কোথায় আছে। মেয়েটাকে একটা ভিখারি গ্যাংয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল, যারা বাচ্চাদেরকে মেরে ধরে জোর করে ভিক্ষা করায়। তাই পরদিন সকালেই জয়রাজরা স্টেশনে গিয়ে বাচ্চাটাকে খুঁজতে শুরু করে। তখন সেখানে থাকা একজন পুলিশ তাদেরকে মেয়েটার কাছে নিয়ে যায়। সেখান থেকে জয়রাজরা ওই গ্যাংয়ের লোকেদেরকে মারধর করে বাচ্চাটাকে উদ্ধার করে। সেটা শুনে ভার্তিকাও খুব খুশি হয়, তবে এখনও তার মাথার মধ্যে সেদিনকার মিনার অ্যাক্টিংই ঘুরপাক খাচ্ছিল। সে এত ভালো অ্যাক্টর যে ভার্তিকার চোখকে ধোকা দিয়ে দিল। তখনই ভূপেন্দ্র এসে তাকে বলে, যেহেতু মিনা আপনার মুখোমুখি পড়েছে তাই আমার মনে হয় না ও আর এই শহরে থাকবে, ও নিশ্চিত অন্য শহরে শিফট হবে।
তখন ভার্তিকা তার টিমকে ওই রাজ্যের সব থানায় মিনা এবং বিজয়ের ছবি পাঠিয়ে দিতে বলে। এদিকে মিনা জনকে তার কাছে থাকা মেয়েগুলোর ছবি পাঠায়। তাদের মধ্যে সোনামকে সবচেয়ে বেশি ভালো লাগে জনের, তাই মিনা গোডাউনে এসে জনের সঙ্গে সোনামের কথা বলিয়ে দেয়। এমন সময় বিজয় এসে তাকে জানায় যে সে ভাইজির লোকেদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না, তাই সে নিজেই ভাইজির অফিসে গিয়ে একবার দেখা করে আসবে। তখন মিনাও তার সঙ্গে যাওয়ার জেদ ধরে বসে। ওদিকে পুলিশের একটা টিম পৌঁছে যায় শবনমের ছেলেকে উদ্ধার করতে। তাকে অন্য একটা শহরে অন্য একটা লোকের কাছে বেচে দেওয়া হয়েছিল। তবে সৌভাগ্যবশত এই লোকটা তাকে দিয়ে কোনো ভিক্ষাবৃত্তি বা অন্য কোনো খারাপ কাজ করাতো না, শুধু এমনভাবে ছেলেটার ব্রেন ওয়াশ করে দিয়েছিল যে সে যেন আর কোনোভাবেই তার মায়ের কাছে যেতে রাজি না হয়। কিন্তু পুলিশের অনেক বোঝানোর পর সে পুলিশের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। শবনম তার ছেলে মেয়েগুলোকে কাছে পেয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, আর তাদেরকে একসাথে দেখে ভার্তিকাও যেন একটু স্বস্তি পায়। ওদিকে মিনা আর বিজয় টাকা নিয়ে পৌঁছে যায় ভাইজির অফিসে, কিন্তু সেখানে টাকা কম থাকায় ভাইজির লোকেরা রেগে যায়। তারা মিনাকে জানিয়ে দেয় যে পুরো টাকা পেমেন্ট না করলে তারা কাজ করবে না। সেটা শুনে মিনা ক্ষেপে গিয়ে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে। সেটা দেখে বিজয় হতবাক হয়ে যায়। কিছু বুঝে উঠতে না পেরে সেও বাকিদেরকে গুলি করে মেরে সেখান থেকে বেরিয়ে আসে। তবে বেরোনোর পর সে মিনার সঙ্গে এটা নিয়ে ঝগড়া শুরু করে দেয়, কারণ ভাইজি অনেক পাওয়ারফুল একটা লোক, তার সাথে ঝামেলায় জড়ানো মানে নিজের বিপদ ডেকে আনা। তখন মিনাও নিজের ভুলটা বুঝতে পারে এবং বিজয়ের কাছে তার কাজের জন্য ক্ষমা চায়। সেই সাথে তাকে বোঝায় যে আর তো মাত্র 24 ঘন্টা বাকি, এরপর শিপমেন্ট ডেলিভারি হয়ে গেলে সবকিছুই আগের মতো নর্মাল হয়ে যাবে। তবে বিজয়ের মনে একটু খটকা লাগছিল যে এবারের কাজটা হয়তো এত সহজে মিটবে না, কিন্তু সে আর বিষয়টা নিয়ে কথা বাড়ায় না। এরই মাঝে নীতি পৌঁছে যায় রোতাক থানায়। সেখানে গিয়ে আবারও ইন্সপেক্টরকে সিমরানের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ইন্সপেক্টর খুব স্বাভাবিকভাবেই জানিয়ে দেয় সিমরান এখনো অফিসে আসেনি আর তার কোনো খোঁজও পাওয়া যায়নি। তবে এই বিষয়টা নিয়ে তার যে খুব একটা মাথা ব্যথা আছে এটা মনে হচ্ছিল না। সেটা দেখে নীতি একটু রেগে গিয়ে বলে, আপনার লজ্জা করে না? আপনাদের একজন অফিসার এভাবে গায়েব হয়ে গেছে। দিল্লি থেকে একজন অফিসার এসেছে তার ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু তারপরেও আপনার কোনো মাথা ব্যথা নেই? তার ধমক শুনে ইন্সপেক্টর একটু ঘাবড়ে যায়। সে নীতির কাছে ক্ষমা চায় এবং তার টিমকে অ্যালার্ট করে দেয় যেন নীতির সমস্ত কাজে সাহায্য করে। এরপর নীতি গিয়ে সিমরানের ডেস্কে খোঁজাখুঁজি করতে শুরু করে যে সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। ওদিকে ভার্তিকারা ভাইজির অফিসের সিসিটিভি ফুটেজ হাতে পেয়ে যায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে মিনা এবং বিজয় সেখানে থাকা 3 জনকে খুন করে পালিয়ে গেছে। সেটা দেখা মাত্রই ভার্তিকা পৌঁছে যায় গুজরাট ভাইজির অফিস চেক করার জন্য। সেখানকার অবস্থা দেখে সে বুঝতে পারে এই লোকগুলোকে খুন করাটা মিনার প্ল্যান ছিল না। এখানে যা হয়েছে তাড়াহুড়োতে হয়েছে, আর তাই তারা পালাতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু এখন তাদের হাতে বেশি সময় নেই, কারণ পুলিশ এবং ভাইজির হাত থেকে বাঁচার জন্য মিনারা দ্রুতই শহর ছেড়ে পালাবে। তাই পুলিশ আরো বেশি তৎপর হয়ে মিনাকে খুঁজতে শুরু করে। আরেকদিকে নীতি সিমরানের টেবিলের ওপর রাখা কিছু ছবির মধ্যে একটা অদ্ভুত বিষয় নোটিস করে। সে দেখতে পায় সিমরান রিসেন্টলি একটা সোলার প্যানেলওয়ালা বাড়ি নিয়ে রিসার্চ করছিল। সে বুঝে যায় নিশ্চয়ই সিমরান ওই বাড়ির খোঁজে গিয়েই কোনো বিপদে পড়েছে। তাই সেও তার টিমকে নিয়ে ওই বাড়ি খুঁজতে খুঁজতে ফাইনালি সেখানে পৌঁছে যায়। পুলিশকে দেখা মাত্রই সেখানকার গুন্ডারা পালাতে শুরু করলে পুলিশরাও তাদেরকে ধাওয়া করে এবং তাদের একজনকে ধরেও ফেলে। সিমরানকে সেখান থেকে উদ্ধার করার পর ওই গুন্ডাকে মারধর করে তার পেট থেকে সমস্ত কথা বের করে নেওয়া হয়। সেখান থেকে জানা যায় তারাও বড় দিদি অর্থাৎ মিনার লোক, এবং মিনার কথাতেই তারা সিমরানকে কিডন্যাপ করে সেখানে আটকে রেখেছিল। নীতি তখন তাকে জিজ্ঞেস করে মিনারা এখন কোথায় আছে, কিন্তু ছেলেটা তার উত্তর দিতে চায় না, কারণ সে যদি পুলিশের সামনে মুখ খোলে তাহলে মিনা তাকে মেরে ফেলবে। তখন সিমরান বলে ওঠে, তুমি যদি মুখ না খোলো তাহলে আমরাই তোমাকে মেরে ফেলবো, তাই যা বলছি চুপচাপ করো। ছেলেটা তখন বাধ্য হয়ে নীতির কথা মতো বিজয়কে ফোন করে এবং তাকে আলতু ফালতু কথা বলায় ব্যস্ত রাখে যাতে সেই সময়ের মধ্যে পুলিশ তার লোকেশন ট্র্যাক করে ফেলতে পারে। তবে তার অদ্ভুত কথাবার্তা শুনে বিজয়ের মনে একটু খটকা লাগে। সাথে সাথেই নীতি ওই ছেলেটার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়, কিন্তু কোনো কথা বলে না। বিজয় তখন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে পুলিশ সেখানে পৌঁছে গেছে, তাই সে তাড়াহুড়ো করে কলটা কেটে দিয়ে তার সিমটা ভেঙে ফেলে দেয় আর তারপর মিনাকে গিয়ে বিষয়টা জানায়। মিনা সেটা শুনে খুব চিন্তায় পড়ে যায়। যেহেতু পুলিশ ওই জায়গার লোকেশন জেনে গেছে, তাই তারা দ্রুত মেয়েগুলোকে সেখান থেকে নিয়ে পালানোর প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু ততক্ষণে পুলিশ সেখানে পৌঁছে যায়। সেটা দেখে বিজয় তাদেরকে বাধা দেওয়ার জন্য বন্দুক নিয়ে সেখানেই থেকে যায় আর মিনাকে বলে সেখান থেকে মেয়েগুলোকে নিয়ে পালিয়ে যেতে। যদিও মিনা বিজয়কে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু কাজের খাতিরে তাকে বাধ্য হয়ে সেখান থেকে পালাতে হয়।
এদিকে বিজয় পুলিশের গাড়ির ওপর গুলি ছুড়তে শুরু করে, যাতে তাদের সমস্ত কনসেন্ট্রেশন বিজয়ের ওপর চলে আসে আর সেই সুযোগে মিনারা পালাতে পারে। এরপর সে নিজেও পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে। তখন পুলিশ তাকে ধাওয়া করতে থাকে। একটা পর্যায়ে পুলিশ তার ঘাড়ে গুলি করে। এতে বিজয় একটু দুর্বল হয়ে পড়ে ঠিকই, কিন্তু পরক্ষণেই আবার উঠে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ আর তাকে কোথাও খুঁজে পায় না। তবে পালানোর সময় বিজয়ের মোবাইলটা সেখানেই পড়ে গিয়েছিল, তাই পুলিশরা সেটা তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মিনা যাওয়ার পথে বিজয়কে ফোন করে, কিন্তু তার ফোনটা বন্ধ দেখাচ্ছিল। সেটা দেখে মিনা খুব চিন্তায় পড়ে যায়। এসবের মাঝেই তারা পৌঁছে যায় মুম্বাই। সেখানকার একটা বন্দরে নিয়ে গিয়ে মেয়েগুলোকে আটকে রাখে। মূলত সেখান থেকেই কন্টেনারে করে তাদেরকে জনের কাছে পাঠানো হবে। এদিকে শবনম তার 2 ছেলে মেয়েকে নিয়ে হসপিটালে বসেছিল। এরই মাঝে হঠাৎ নূরের শরীর খুব বেশি খারাপ হয়ে পড়ে। তার হার্টবিটটা ধীরে ধীরে থেমে যাচ্ছিল। ডক্টররা তার জীবন বাঁচানোর যথাসাধ্য চেষ্টা শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত শেষ রক্ষাটা আর হয় না। ততক্ষণে ভার্তিকা দিল্লিতে ফিরে এই খবরটা শোনা মাত্রই পৌঁছে যায় হসপিটালে। তাকে দেখে শবনম ইমোশনাল হয়ে বলে, আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। ও তো জানতেও পারল না যে ওর মা ওর কাছে ফিরে এসেছিল। কেন হলো এমনটা আমার সঙ্গে? ভার্তিকা তার কথার কোনো উত্তর দিতে পারে না। তার চোখ দুটোও অশ্রুসিক্ত হয়ে ওঠে। এরই মাঝে মিডিয়ায় খবর পৌঁছে গেলে তারা হসপিটালে এসে ভিড় জমায়। ডক্টরকে নানা রকম প্রশ্ন করতে থাকে যে এখন নূরের মা এবং যার কারণে নূরের এই অবস্থা তাদের কিভাবে শাস্তি দেওয়া হবে। তাদের প্রশ্ন শুনে ডক্টর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তখন ভার্তিকা রিপোর্টারদের কাছে এসে বলে, নূরের মা অথবা যে মেয়েটার কারণে নূরের আজ এই অবস্থা তারা কেউই আসল অপরাধী নয়। তারা নিজেরাও ভিকটিম। তাদের ওপরেও অত্যাচার করা হয়েছে। তারা দুজনেই পরিস্থিতির শিকার। তাই অযথা তাদেরকে টেনে অপরাধীর খাতায় নাম বাড়ানোর দরকার নেই। মায়ের কথাগুলো ভিড়ের মাঝে দাঁড়িয়ে ভার্তিকার মেয়েও শুনছিল। আজ প্রথম সরাসরি মায়ের ইন্টারভিউ নিতে পেরে সে ভীষণ খুশি। তো সেখান থেকে অফিসে ফিরে ভার্তিকা দেখতে পায় নীতি একা বসে বসে চোখের জল ফেলছে, আর তার হাতে নূরের সেই ব্রেসলেটটা। ভার্তিকা গিয়ে তাকে সান্ত্বনা জানায়। নূর মারা যাওয়াতে তারা দুজনেই খুবই কষ্ট পাচ্ছিল, তবে নীতির কষ্টটা একটু বেশিই মনে হচ্ছিল। এর কারণটা ভার্তিকা তখন বুঝতে পারে যখন তার চোখ পড়ে নীতির সামনে রাখা একটা অ্যাডপশন পেপারের দিকে। নীতি আসলে মনে মনে নূরকেই অ্যাডপ্ট করার চিন্তা করেছিল, কিন্তু সেই কিছু করার আগেই বাচ্চা মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেল। এটা ভেবেই নীতির খুব খারাপ লাগছিল। এদিকে মিনা মেয়েগুলোকে ডেলিভারি করার আগে ফাইনাল স্পিচ দিচ্ছিল। তাদেরকে এখনও মিথ্যে চাকরির স্বপ্ন দেখাচ্ছিল। এরই মাঝে একটা মেয়ের শরীর বেশ খারাপ হয়ে পড়ে। সে একাধারে কেসেই যাচ্ছিল। মিনা প্রথম বিষয়টা অ্যাভয়েড করে তার কথা চালিয়ে যায়, কিন্তু শেষমেশ সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। রাগের মাথায় একটা ওড়না নিয়ে গিয়ে মেয়েটার মুখের ভেতর ঠেসে ধরে। এমনিতেই চারদিকের ঝামেলা আর অশান্তিতে তার মন মেজাজ খারাপ ছিল। তার উপর আবার মেয়েটার কাশির জন্য সে ঠিকভাবে কথাও বলতে পারছিল না। তাই রাগের মাথায় সে মেয়েটাকে মারতে শুরু করে। তখন তার আশেপাশে থাকা মেয়েগুলো কোনো মতে তার কাছ থেকে অসুস্থ মেয়েটাকে ছাড়িয়ে নেয়। তার এমন আচরণ দেখে সোনাম রেগে গিয়ে বলে, তোমার লজ্জা করে না? এত কিছুর পরেও তুমি আমাদেরকে মিথ্যে চাকরির স্বপ্ন দেখাচ্ছ? এই কথা শুনে মিনা সোনামের ওপর ভীষণ রেগে যায়। মিনা এবং তার লোকেরা মিলে সোনামের ওপর অত্যাচার করতে শুরু করে। কিন্তু সমস্যা হলো তাকে তো আর খুব বেশি টর্চার করা যাবে না, কারণ জনের তাকেই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তাই সে কোনো মতে নিজের রাগ একটু কন্ট্রোল করে সোনামের মুখ চেপে ধরে বলে, ঠিক আছে, আমি যেহেতু এতক্ষণ মিথ্যে গল্প শোনাচ্ছিলাম, তাই এখন সত্যি গল্পটা শোনো। তোমাদের অতীত অন্ধকার ছিল, তোমাদের ভবিষ্যতও অন্ধকারের মধ্যেই থাকতো। তাই আমি তোমাদেরকে সেই অন্ধকার থেকে টেনে তুলে নিয়ে আলোয় নিয়ে যাচ্ছি। তাই বেশি বাড়াবাড়ি করলে এখানেই পুঁতে রেখে দেব। এই কথা শুনে সোনাম সহ বাকি সবাই খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে পুলিশরা বিজয়ের ফোনটা অন করে সেটা থেকে ইনফরমেশন বের করার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় ফোনটা পড়ে গিয়ে তার ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই সেটা নিয়ে আর খুব একটা আশা করা যায় না। ওদিকে বিজয় ততক্ষণের মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল। আর এদিকে হায়ার অথরিটি থেকে দ্রুত কেসটা সলভ করার জন্য ভার্তিকাকে প্রেশার দেওয়া হচ্ছিল। আইজি তো কেসটা সিবিআইকেই হ্যান্ডওভার করে দিচ্ছিল, কিন্তু ভার্তিকা তাকে নিষেধ করে, কারণ তারা এই কেসটা নিয়ে অনেকদিন যাবৎ কাজ করছে। তাই তারা নিঃসন্দেহে এই কেসের ব্যাপারে ভালো জানে। এখন যদি সিবিআই এর হাতে কেসটা হ্যান্ডওভার করা হয়, তাহলে তাদের তো কেসটা বুঝতেই 1 সপ্তাহ চলে যাবে। কিন্তু পুলিশের হাতে তো আর সেই সময়টা নেই। যে কোনো সময় মেয়েগুলোকে পাচার করে দেওয়া হবে, তখন আর তাদের কিছুই করা থাকবে না। তখন আইজি ভার্তিকাকে শেষবারের মতো একটা সুযোগ দিতে রাজি হয়ে যায়। সেই সাথে তাকে ওয়ার্নিংও দেয় যে এবার যদি কোনো রকম ভুল হয় তাহলে তার ক্যারিয়ার তো ধ্বংস হবেই, সেই সাথে তার টিমমেটদেরও ক্ষতি হবে। ভার্তিকা সেটা মেনে নিয়েই কাজে লেগে পড়ে। এরই মাঝে হঠাৎ বিজয়ের ফোনে মিনার কল আসে।
অফিসার তখন হন্তদন্ত হয়ে কলটা রিসিভ করতে গিয়ে কম্পিউটারের ওপরেই কফি ঢেলে দেয়। সৌভাগ্যবশত ডিভাইসের কোনো ক্ষতি হয় না ঠিকই, কিন্তু কলটা ততক্ষণে কেটে গিয়েছিল। মিনার মনে তখন একটু সন্দেহ জাগলে সে তাড়াতাড়ি করে তার সিমটা খুলে সেটা নষ্ট করে ফেলে, যাতে পুলিশ তার নম্বর ট্রেস করতে না পারে। এরই মাঝে ভার্তিকা কন্ট্রোল রুমে আসে ফোনের আপডেট নিতে। তবে টেকনিশিয়ান ছেলেটা তাকে কিছুই জানায় না, কারণ তার ভুলের কারণে মিনার কল মিস হয়ে গেছে এটা শুনলে ভার্তিকা হয়তো তার উপর খুব রাগ করবে। তো একদিকে সে আবারও মিনার কলের অপেক্ষা করছিল, আর অন্যদিকে মিনা ওই মেয়েগুলোকে কন্টেনারে লোড করার প্রিপারেশন নিচ্ছিল। এরই মাঝে তার কাছে জনের কল আসে। জন আপাতত 30টা মেয়েকে নেওয়ার জন্যই রাজি হয়ে যায়, তবে সে মিনাকেও সতর্ক করে দেয়, কারণ ইদানিং সে অনেক বেশি খামখেয়ালি করছে, আর সেই কারণেই তার টিমকে সবসময় বিপদের মুখে পড়তে হচ্ছে। মিনা চুপচাপ তার কথাগুলো শুনে কিন্তু কোনো রিয়াক্ট করে না। সে আবারও তার কাজে মনোযোগ দেয়। কন্টেইনারে তোলার আগে মেয়েগুলোকে ঘুমের ওষুধ খাওয়ায় কুসুম। প্রথমে সোনাম ওষুধটা খেতে চায় না, কিন্তু কুসুম জোর করায় তাকে ওষুধটা খেতে হয়। কুসুমের একটু সন্দেহ লাগছিল যে সোনাম হয়তো ওষুধটা গেলেনি। তখন সে সোনামের মুখ চেক করে দেখে মুখটা ফাঁকা, অর্থাৎ সে ওষুধ খেয়ে নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মেয়েগুলো সবাই অজ্ঞান হয়ে যায়। শুধু সোনাম আর তার বান্ধবী রানীর কিছুটা জ্ঞান ছিল। অজ্ঞান হওয়ার পর যখন সবাইকে একে একে কন্টেনারে তোলা হচ্ছিল, তখনই রানীর শরীরটা হঠাৎ বেশ খারাপ হয়ে পড়ে। সে কুসুমের কাছে বারবার পানি চাইতে শুরু করে। একটা সময় বাধ্য হয়ে কুসুম পানি আনতে গেলে সেই সুযোগে রানী সোনামকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আসলে সোনাম সত্যিই ওই সময় ওষুধটা খায়নি, আর তাই সে অজ্ঞানও হয় না। রানের কথা মতো সে ওই জায়গা থেকে পালাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত মিনা সেটা দেখে তার লোকেদেরকে সোনামের পেছনে লেলিয়ে দেয়। কিন্তু লোকগুলো তাকে আর কোথাও খুঁজে পায় না। এখন 30 জনকে তো পূরণ করতেই হবে, তাই মিনা সোনামের পরিবর্তে কুসুমকেই অজ্ঞান করে কন্টেনারের ভেতর ঢুকিয়ে দেয়। ঘটনাক্রমে ঠিক সেই মুহূর্তেই পুলিশ সেখানে পৌঁছে পুরো এরিয়া ঘেরাও করে ফেলে, আর সেটা দেখে মিনাদেরকে আড়ালে লুকিয়ে পড়তে হয়। এখন প্রশ্ন হলো, পুলিশরা এখানে এলো কি করে? আসলে মিনা তারপর আবারও একবার বিজয়কে কল করেছিল। এইবার পুলিশ তার লোকেশন ট্রেস করতে সফল হয়, আর সাথে সাথেই পৌঁছে যায় সেখানে। ভার্তিকা ভিমলাকে এক্সিট পয়েন্টে পাহারা দিতে রেখে পুরো টিম নিয়ে সব জায়গায় ছড়িয়ে পড়ে। যেভাবেই হোক মেয়েগুলোকে খুঁজে বের করতেই হবে। কিন্তু সমস্যা হলো, জায়গাটা বিশাল বড় ছিল, আর সেখানে কন্টেইনার ছিল কমপক্ষে 5000। এত অল্প সময়ের মধ্যে এতগুলো কন্টেইনার থেকে তাদের টার্গেট খুঁজে বের করা সত্যিই অসম্ভব। তবুও তারা হার মানে না। খুঁজতে খুঁজতে তারা পৌঁছে যায় সোনামের কাছে, এবং তার কাছ থেকে জানতে পারে মেয়েগুলোকে অজ্ঞান করে কন্টেনারে লোড করে কোথাও পাঠানো হচ্ছে। ভূপেন্দ্র তখন জিজ্ঞেস করে সে কন্টেনারের কালার নোটিস করেছিল কিনা। সোনাম তখন একটু মাথা খাটিয়ে তাদেরকে কন্টেনারের নাম্বার এবং সেটার রং দুটোই জানিয়ে দেয়, আর সাথে সাথেই পুলিশরা সব জায়গায় ছড়িয়ে কন্টেনারটাকে খুঁজতে শুরু করে। এদিকে ভিমলাকে এক্সিট পয়েন্টে একা দাঁড়িয়ে থাকতে দেখে মিনা এবং তার দুই সঙ্গী সেখান থেকে পালানোর চেষ্টা করে। মিনা তার সঙ্গীদেরকে বলে দেয় যদি ভিমলাকে মারতেও হয় তাহলে যেন তারা দ্বিতীয়বার না ভাবে। তবে তারা কিছু করার আগেই সোনাম তাদেরকে দেখে ভিমলাকে অ্যালার্ট করে দেয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে গোলাগুলি। এতে মিনার ওই দুই সঙ্গী মারা যায়, আর সেটা দেখে মিনা সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে পুলিশ ওই মেয়েগুলোকেও উদ্ধার করতে পেরেছিল। এরই মাঝে গোলাগুলির শব্দ শুনে বাকি টিম মেম্বাররা ছুটে আসে ভিমলার কাছে। ভিমলা তখন ভার্তিকাকে দেখিয়ে দেয় যে মিনা পালিয়ে কোন দিকে গেছে। ভার্তিকা তৎক্ষণাৎ মিনার পিছনে ছুটতে শুরু করে এবং একটা সময় তাকে ধরেও ফেলে। তখন মিনা বলে, আমাকে অ্যারেস্ট করে কি বা লাভ হবে? প্রতিনিয়তই দেশের কোনায় কোনায় মেয়েদেরকে বেচাকেনা করা হচ্ছে, কখনো সামাজিকভাবে বিয়ের নামে, আবার কখনো অসামাজিক ব্যবসায়ের নামে। শুধু আমাকে অ্যারেস্ট করলে বা মেরে ফেললে কি এই সবাইকে বাঁচানো যাবে? তার কথা শুনে ভার্তিকাও নীরব হয়ে যায়, কারণ মিনা মানুষটা খারাপ হলেও তার কথাগুলো সত্যি ছিল। এরপর মিনা তার জীবনের কাহিনী বলতে শুরু করে। ছোটবেলা থেকে তাকেও অনেক অত্যাচার সহ্য করে বড় হতে হয়েছে। বিয়ের পর স্বামীও নিজের অধিকার ফলানোর নামে প্রতিনিয়ত তার উপর পাশবিক নির্যাতন করেছে। সমাজের মানুষগুলো তার মনকে বিষিয়ে দিয়েছিল, তাই সে বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছে। যদিও মিনা কথাগুলো ইমোশনালি বলছিল, তবে ভার্তিকা তার কথায় খুব একটা কনভিন্স হতে পারে না, কারণ মিনা একটু চেষ্টা করলেই সৎভাবে জীবনযাপন করতে পারত। কিন্তু সে বেছে নিয়েছে অন্যায়ের পথ, আর এটাই তার সবচেয়ে বড় ভুল। এসব বলে সে মিনাকে অ্যারেস্ট করতেই যাচ্ছিল, তখনই বিজয় এসে ভার্তিকার ওপর গুলি চালিয়ে দেয়, আর মিনাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। ভার্তিকা তখন তাকে আটকানোর জন্য তার ওপর গুলি চালিয়ে দেয়। এতে করে বিজয় সেখানেই মারা যায়। মিনা এই বিষয়টা মেনে নিতে পারছিল না।
সে রাগের মাথায় পুলিশদের উপর গুলি চালাতে শুরু করে। তখনই ভার্তিকা আবারও এসে তার সামনে দাঁড়ায়। মিনা তাকে গুলি করতেই যাবে, তার আগেই সে মিনাকে গুলি করে মেরে ফেলে। পরদিন ম্যাজিস্ট্রেট অফিসে খুশির কেসটা নিয়ে স্পেশাল আপিলের ব্যবস্থা করা হয়। সেখানেই খুশির বয়স এবং তার উপর হওয়া অত্যাচারগুলোর কথা বিবেচনা করে তাকে একটা স্পেশাল এনজিওতে পাঠানোর ব্যবস্থা করা হয়, যেখানে খুশি খুব ভালোভাবে বাঁচতে পারবে এবং সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে। ম্যাজিস্ট্রেটের রায় শুনে খুশির চোখে আনন্দের অশ্রু চলে আসে। এরপর ভার্তিকা তার সামনে গিয়ে দাঁড়ালে খুশি কাঁদতে কাঁদতে বলে, নূর আমার মেয়ের মতো ছিল। সেটা শুনে ভার্তিকা বলে, আর তুমি তাকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টাও করেছ। এই কথা শুনে খুশি আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ ভার্তিকার মতো করে তার ইমোশনটা আজ পর্যন্ত কেউ বোঝেনি। তাই সে মন থেকে ভার্তিকাকে ধন্যবাদ জানায়। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে দেশ বিদেশে প্রতিনিয়তই এরকম অপরাধমূলক ঘটনা ঘটেই চলেছে, কিন্তু সমস্যা হলো সব জায়গায় ভার্তিকা এবং তার টিমের মতো আত্মবিশ্বাসী আর সৎ অফিসারের দেখা পাওয়া যায় না। যদি থাকতো তাহলে অপরাধী কোনো অপরাধ করার আগে অন্তত 10 বার ভাবতো। আপনারাও কি আমার সঙ্গে একমত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।